অসংখ্য ধন্যবাদ কেশবকে। কেশব এত সুন্দরভাবে আমাদের সামনে এই তথ্যগুলি তুলে ধরলো। এরপর আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বক্তাকে, অমৃতা রায়। অমৃতা রায় আপনাদের সামনে ডায়াবেটিস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবে। অমৃতা, প্লিজ। থ্যাংক ইউ টু রাহুল। তো গুড আফটারনুন এভরিবডি। আমি অমৃতা রায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমের মলবায়ু এবং জেনেটিক্স বিভাগের একজন ছাত্রী। আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে আমার ডিসকাশনের টপিক হলো ডায়াবেটিস। সহজভাবে কিছু সচেতনতামূলক তথ্য আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ভিজিবল। তুই এই করে নে, তুই প্রেজেন্টেশন মোড অন করে নে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ইউ ক্যান স্টার্ট। ওকে। তো শুরু করছি। এখন এই যে ডায়াবেটিস রোগটা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক ঘরে ঘরেই হয়ে গেছে। কিন্তু আমরা যদি আরো 50 বছর পিছিয়ে যাই বা তারও আগে যাই, তাহলে কি দেখবো তখন কিন্তু এই ডায়াবেটিস শব্দটারই হয়তো প্রচলন এতটাও ছিল না যতটা এখন হয়েছে। কিন্তু সেই রোগটাই এখন এত অতিমাত্রায় বেড়ে চলেছে যে আমরা প্রায় সকলেই এর কবলে পড়তে চলেছি। এখন যে আমরা জানবো এই ডায়াবেটিসটা কি এবং কিভাবে হয় এটা। তো আমরা সবাই জানি সুগার শব্দটা, এবং এটার সঙ্গে বেশ ভালোই পরিচিতি আছে আমাদের। তো ব্লাড সুগার যখন খুব উচ্চ মাত্রায় হয়ে যায় তখন এই রোগটা হয়েছে বলা হয়। এবার প্রশ্ন হলো কেন বাড়বে সুগার লেভেলটা, রক্তে কেন বাড়বে? তো সেটা অবশ্যই জানবো। তবে তার আগে দেখবো কখন আর কোন পরিমাণ গ্লুকোজ লেভেলকে আমরা ডায়াবেটিসের মধ্যে ফেলবো, অর্থাৎ ডক্টররা ফেলবেন সেই মাত্রাটা দেখবো। নর্মাল ব্লাড সুগার যখন 70 থেকে 110 এর মধ্যে থাকে ফাস্টিং পজিশনে, এটা তো নর্মাল ব্যক্তির। আর খাবার পর 80 থেকে 140 এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার দেখা গেল যে কারো সেটা 126-এর উপরে চলে যাচ্ছে ফাস্টিং পজিশনে, এবং পিপি পজিশনে সেটা প্রায় আপ টু 200 রেঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। তখনই ডক্টররা বলেন যে ডায়াবেটিস হয়েছে। বা 110 থেকে 125-এর মধ্যে রেঞ্জে থাকলে বলে যে প্রি ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ মানে ডায়াবেটিসের দিকে সে এগোচ্ছে, ওই রোগটা তার হতে পারে ফিউচারে। তো এবার দেখবো ডায়াবেটিসের টাইপ। দু ধরনের ডায়াবেটিস হয়। একটা হলো মধুমেহ রোগ, যেটার ইংলিশ টার্ম হলো ডায়াবেটিস মেলিটাস, আর একটা হলো বহুমূত্র রোগ, ডায়াবেটিস ইনসিপিটাস। তো এবার দেখবো মধুমেহ রোগ কেন হচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেকের দেহের মধ্যেই অর্থাৎ ব্লাডের সুগার কিন্তু আছে, সেটা কি ফর্মে থাকে? গ্লুকোজ ফর্মে থাকে। কিন্তু সেটা কিন্তু একটা পরিমাণ আছে, এই যে আগে বললাম যে পরিমাণটা, সেটুকু কিন্তু থাকা প্রয়োজন। এবার দেখছি সুগার লেভেলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? তার পিছনে যে অর্গানটা দায়ী সেটা হলো প্যানক্রিয়াস। এবার ওই প্যানক্রিয়াস থেকে যে হরমোনটা খরিত হয় সেটা হলো ইনসুলিন। এবার কোনো কারণে প্যানক্রিয়াস যদি দুর্বল হয়ে যায়, বা এমন হলো যে ইনসুলিন সেখান থেকে ক্ষরণ বন্ধই হয়ে গেল, বা এতটাই কম পরিমাণে ক্ষরণ হচ্ছে যে আমাদের ব্লাডের সুগারের লেভেলটাকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তখনই আমাদের ব্লাডেতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর তখনই বলছি আমরা মধুমেহ রোগ হয়েছে। এবার যেটা সেটা হচ্ছে বহুমূত্র, অর্থাৎ কথা থেকেই বোঝা যাচ্ছে যে বারবার মূত্র নির্গমন হয়। এটার কারণ হলো আমাদের যে পিটুইটারি একটা হরমোন আছে ব্রেন থেকে, ভ্যাসোপ্রেসিন হরমোন বা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এই হরমোনের রেগুলেটিং সিস্টেমে কোনো প্রবলেম দেখা দিলে কি হয় যে আমাদের কিডনিতে যে জল শোষণ প্রক্রিয়া চলতে থাকে সেটা হয় না ঠিকঠাক ভাবে। সুতরাং কি হয়, জলের পরিমাণ বেড়ে যায় এবং বারবার ডাইলুট ইউরিন হিসেবে আমাদের মূত্র নির্গমন হতে থাকে এবং বারবার টয়লেটে যেতে হয়। তো এটা হলো বহুমূত্র রোগ।
এবার এই যে যে সিমটমস গুলো দেখে আমরা বুঝবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে বা আমরা আক্রান্ত হতে পারি, সেগুলো কি? সেগুলো হলো ডিলে উন্ড হেলিং, অর্থাৎ আমাদের কাটা ছেঁড়া ঘায়ের জায়গা সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো এবার আমরা সেটা দেখছি 7 থেকে 8 10 দিন পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু সারছে না। সুতরাং এটা একটা সিমটমস, খুব ইম্পর্টেন্ট সিমটমস। আর আরেকটা যেটা যেটা বারবার প্রস্রাব নির্গমন তো হবেই। এবার গলা শুকিয়ে যেতে পারে, মাঝে মাঝে খুব খিদে পেতে পারে। আর এমন হয় যে পেটটা খুব মানে মোচড়াচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, মানে হাংরিটা যেটা হয় ওই ভাবটা আসে। তারপর চোখ মুখ শুকিয়ে যায়, চোখের দৃষ্টিটা আবছা হয়ে যায়, ওয়েট লস দেখা যায়। তারপর এমন হয় যে চট করে মাথাটা গরম হয়ে যায়। তো এই ধরনের বেশ কিছু সিমটম কিন্তু আমরা দেখতে পাবো যাদের প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস আছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যেটা যে এই ডায়াবেটিস কিন্তু নিজে ক্ষতি করে না খুব একটা। তাহলে ক্ষতি করে কোথায়? ক্ষতি করে আমাদের যেসব অর্গান আছে, যেমন কিডনি, গলব্লাডার, লিভার বা আরো বিভিন্ন অর্গানে, এমনকি চোখে ভীষণ পরিমাণে এফেক্ট ফেলে। এর ফলে কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, এই সব দুর্ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। সেই জন্য আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে লাইফ লিড করা উচিত। এবার দেখবো এপিডেমিওলজি, অর্থাৎ বর্তমানে এই রোগের প্রকোপ তো বেড়েছে খুবই, সারা বিশ্বে দেখতে পাচ্ছি, যেমন আফ্রিকা, আমেরিকা ইত্যাদি বিভিন্ন দেশ বিদেশ জুড়ে ক্রমশই মানে বাড়তে চলেছে এর পরিমাণটা। আক্রান্ত হচ্ছে বহু মানুষ, এবং সেটা ছোট থেকে বড় প্রত্যেক এজের মানুষ ভুগছে এখন। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্ডিয়াতে প্রায় এখনো পর্যন্ত 77 লক্ষ মানুষ ডায়াবেটিস আক্রান্ত হয়েছে। এবং রেকর্ড যার, যেটা হচ্ছে চীন, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম, কিন্তু তারপরেই আছে ইন্ডিয়া, সেকেন্ড স্থান অধিকার করেছে ডায়াবেটিস আক্রান্তের জন্য। তো এইভাবে যদি বাড়তে থাকে, তো আমরা দেখবো আগামী বেশ কয়েক বছরের মধ্যেই সেটা প্রায় 134 লক্ষ ছুঁয়ে যাবে। এত মানুষ, বিশাল পরিমাণ মানুষ ডায়াবেটিস আক্রান্ত হবেন। এবং এটা তো গেল যারা টেস্ট করিয়েছেন তাদের ক্ষেত্রে, কিন্তু এখনো এমন অনেক মানুষ আছে যারা হয়তো জানেই না, বা যে তারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয়, যেমন সেটা প্রায় 43 লক্ষ মানুষ এরকম আছেন যাদের ডায়াবেটিস হয়ে আছে কিন্তু তারা জানেই না, কারণ তারা টেস্ট করেন বা সচেতন নয় তারা। তো এবার যেটা জানবো সেটা হলো ডায়াবেটিস যে হচ্ছে তার কিছু রিস্ক ফ্যাক্টর। অবশ্যই যেটা এজটা 40-এর উপর বেড়ে গেলে আমরা জানি যে আমাদের যত বয়স বাড়ে তত আমাদের সেলের কার্যকারিতা কমতে থাকে। সুতরাং কি হবে, সেক্ষেত্রে 40 বছর আপ হয়ে গেলে আমাদের ডায়াবেটিস হওয়ার, বা শুধু ডায়াবেটিস কেন, যে কোনো রোগ হওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে যায়। সুতরাং আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আরেকটা যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল। বর্তমানে এই যে প্রযুক্তিবিদ্যা, তো মানুষ এত ব্যস্ত, তো ল্যাপটপ, কম্পিউটার, ফোন, এগুলোর মধ্যে মানুষের মানে 24 ঘন্টার বেশ কয়েক ঘন্টা নয়, অনেকটা সময় এর সামনে বসে কেটে যায়। তো হাঁটাহাঁটি, তারপর যেসব আউটডোর গেম, খেলাধুলা, এসব প্রায় এখনকার মানে কি বলবো, এগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সুতরাং কি হচ্ছে, আমাদের বডি, আমাদের শরীর একদম ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, বিভিন্ন এক্সারসাইজ তো হচ্ছেই না। তারপর যদি দেখি রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি, এটা জিনগত ব্যাপার তো বটেই। যদি আমাদের পরিবারে আমাদের বড়দের বাবা মা বা দাদু ঠাকুমা এরকম যদি পরিবারে থেকে থাকে কারো ডায়াবেটিস, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেকটাই। এছাড়া ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাদেরকে সাবধানে থাকতে হবে। অথবা আরেকটা বলতে পারি, যেটা যখন প্রেগনেন্সির ক্ষেত্রে ডায়াবেটিসটা কিন্তু ভীষণ নেগেটিভ এফেক্ট করে আর কি। সুতরাং তাদেরকে সাবধানে থাকতে হবে একটু। আচ্ছা, এবার জানবো যে প্রিভেনশন বা কিওর। ডায়াবেটিস নিরাময় তো করা হয়তো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করা যায়। সেটা কিভাবে? এইভাবে যে আমরা হেলদি ফুড খাবো,
এবং একটা নির্দিষ্ট ডায়েট মেনটেন করব। সেটা হতে পারে একটা আপনি ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট একটা বানিয়ে নিন, যাতে আপনার ঠিকঠাক ডায়েট মেনটেন হয়। ফলে কি হয়, বডি ওয়েটটা যাতে ঠিক থাকে সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। তারপর আমাদের মিলে যেন একটা প্রোটিন থাকে, তারপর যাতে আমরা ঠিকঠাক ভাবে সেই এনার্জিটা বা আমাদের যেটা দরকার সেটা যেন আমরা পাই। তারপর ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। অনেক সময় ডাক্তাররা বলেন যাদের সুগার টুগার আছে তাদের মর্নিং ওয়াক করার জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য এগুলো বলেন। তো এইভাবে আমাদেরকে একটু সচেতন হতে হবে, এগুলো করতে হবে। তাছাড়া আর কি করব, যেমন হচ্ছে শাক সবজি খাবো, অর্থাৎ কি এমন জিনিস খেতে হবে যাতে ফাইবার আছে, তো সেইগুলো খেতে হবে। এবং কি খাবো না সেটা হচ্ছে, বর্তমানে এখন ফাস্ট ফুড খাওয়ার পরিমাণ এত বেড়েছে, তো সেগুলোকে কিন্তু কমাতে হবে। এবং ড্রিঙ্ক করা বা স্মোক করা এগুলো বন্ধ করতে হবে। আর ওয়েটটা লস হচ্ছে কিনা এই দিকে আমরা একটু নজর রাখতে হবে। তার জন্য কি করতে হবে, মাঝে মাঝে ওয়েটটা চেক করতে হবে আমাদের। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বি মোর অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্সারসাইজ করতে হবে। যদি ওষুধ না খেয়ে কিছু যোগাসন বা এক্সারসাইজ দ্বারা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে কেন রাখবো না আমরা? নিশ্চয়ই রাখবো। যেমন বজ্রাসন, মুন্ডাসন, জানু শীর্ষাসন ইত্যাদি যে যোগাসন গুলো আছে, এগুলো করার ফলে কি হয়, আমাদের প্যানক্রিয়াসের উপর এফেক্ট পড়ে। ফলে প্যানক্রিয়াসটা অ্যাক্টিভ হয়। যদি কারো ইনঅ্যাক্টিভ হয়ে যায় কোনো কারণে, তো এক্ষেত্রে সেটা অ্যাক্টিভ হবে। এবং কি হবে, তার ফলে ইনসুলিন যে হরমোনটা সেটার ক্ষরণটা স্বাভাবিক থাকবে। আপনারা চাইলে নেটে সার্চ করে এই যোগাসন সম্পর্কে একটু দেখে নিতে পারেন কিভাবে কি করে। তো আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া, চিনি খাওয়া, এগুলো একটু কমাতে হবে। তারপর মাঠে নিচেকার জিনিস যেমন আলু, এই জিনিসগুলো খাওয়া কিন্তু একটু কমাতে হবে। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে এখন ঘরে ঘরে আমরা এটা রাখতেই পারি, মানে খুব একটা বেশি দামি নয় যেটা পারবো না। তো সুগার টেস্ট যন্ত্র এটা আমরা রেখে কি করতে পারি, মাঝে মাঝে আমাদের সুগার লেভেলটা ঠিক আছে কিনা এটা আমরা দেখতেই পারি। তো এটা সহজ একটা উপায় যে আমার সুগার লেভেলটা ঠিক আছে কিনা সেটা আমরা জানতে পারবো। তারপর ফলে আমরা সতর্ক হতে পারবো, যদি আমরা বাড়ে তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করব। তো ডায়াবেটিস নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ ডায়াবেটিস হতেই পারে, বা প্রি ডায়াবেটিসে যারা আছেন তাদের চিন্তার কিছু নেই। আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আবার বলছি, ডক্টরের সাথে কনসাল্ট করবেন। যদি আপনার মনে হয় যে আমার কিছু কিছু সিমটমস আমি দেখতে পাচ্ছি সেটা ডায়াবেটিসের, বা আমার হতে পারে ডায়াবেটিস, তো অবশ্যই ডক্টরের কাছে যান, কনসাল্ট করুন তার সঙ্গে। নিজে একদম ডাক্তারি করবেন না, কি বললাম, নিজে একদম ডাক্তারি করবেন না। কারণ হতে পারে আপনি আবছা দেখছেন, হতে পারে দেরিতে কাটা আহত জায়গা আপনার দেরিতে সারছে, তার মানে কিন্তু এই নয় যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, অন্য রোগেও তো আপনি আক্রান্ত হতে পারেন। সুতরাং ডাক্তারের সাথে কনসাল্ট করুন। মাথা যখন আছে মাথা ব্যথা হবে, সুতরাং দেহ যখন আছে রোগ হবে। আমাদের রোগের সাথে মোকাবিলা করতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং আমাদের দেহকে সুস্থ রাখতে হবে। এই সম্পর্কে আরেকটা লেটেস্ট তথ্য যেটা হলো, বর্তমানে যে কোভিড-19 বা পরবর্তী পরপরই আছে যেটা ব্ল্যাক ফাঙ্গাস যে হচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। তো তাদের বেশিরভাগই কিন্তু ডায়াবেটিস পেশেন্ট। সুতরাং যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই ব্ল্যাক ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আরেকটা ব্যাপার বলি, আমাদের এই অনেকেরই ভ্রান্ত একটা ধারণা আছে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেকে যেমন ইনসুলিন ইনজেকশন হিসেবে নিতে হয়, তো সেক্ষেত্রে অনেকে ভয় পান। কেন ভয় পান না, অনেকে ভাবেন যে ইনজেকশন নিতে একবার শুরু করলে নাকি সারা জীবন নিয়ে যেতে হবে, অনেকে ভেবেই ভয় পান। কিন্তু এটা একদমই নয়। ডাক্তার বা তখনই এটা বলেন যখন ইনসুলিন লেভেল রক্তে এত পরিমাণ হাই হয়ে যায়, 300 400 উপর উঠে যাচ্ছে, তখন ইমিডিয়েটলি এটা ব্যালেন্স করার জন্য একটু মোটামুটি এরকম সিদ্ধান্ত নেন। তবে এটার কোনো ভয় পাওয়ার কারণ নেই যে আমাকে সারা জীবনে নিয়ে যেতে হবে এই ইনসুলিন ইনজেকশন। ইনসুলিন কিন্তু আমাদের জন্য ক্ষতিকর নয়, কিন্তু কখন একটু ক্ষতিকর হয়ে ওঠে যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়। সুতরাং ভয় পাবেন না, আবারও বলছি ডাক্তারের পরামর্শ নিন।
তো প্রতি বছর আমরা এই 14ই নভেম্বর দিনটাকে আমরা ডায়াবেটিস ডে হিসেবে পালন করি। এই 14ই নভেম্বর ডেটা হলো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। সর্বোপরি বলি যে আমাদের এই যে অত্যাধিক টেকনোলজির যুগের প্রভাব হিসেবে আমরা বিভিন্ন রোগে অ্যাফেক্টেড হচ্ছি, কিন্তু হাজার ব্যস্ততার মাঝে যদি আমরা কিছু সময় রাখি আমাদের শরীরের জন্য, তাকে সুস্থ রাখার জন্য, একটু সচেতন হই, আমরা নিশ্চয়ই ভালো থাকবো। এই দেহই তো সবকিছু। কথায় রয়েছে যে শরীর মাধ্যম হলো ধর্ম সাধনা, অর্থাৎ আমি ধর্মই করি কর্মই করি, দেহই আগে। দেহকে সুস্থ রাখতে হবে, তাহলে আমরা সবকিছু করতে পারবো। আমরা ভালো থাকবো, ভালো থাকতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা নিজের ও নিজের পরিবারের সুস্থতার কথা ভেবে সচেতন থাকবো এবং সচেতন করব অন্যকে। তো সতর্ক থাকুন সবাই, সুস্থ থাকুন, রোগমুক্ত নির্মল পৃথিবী গড়ে তোলা এগিয়ে আসুন, ভালো থাকুন। হ্যাপি ফ্যামিলি অ্যান্ড থ্যাংক ইউ। ওভার টু রাহুল। ধন্যবাদ অমৃতাকে আমাদের শ্রোতাদের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট